হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম প্রত্যেককেই। আজকে আমরা আরেকটা নতুন লেসন নিয়ে এসেছি। সামনেই আমাদের বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে, টেট ভিত্তিক যে সমস্ত পরীক্ষা সেগুলোর জন্য। তো আজকে আমাদের আলোচনার বিষয় নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমাদের আলোচনার বিষয় কি। আজকে আমরা বেশ কয়েকটা শিখন তত্ত্ব নিয়ে আলোচনা করব। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্ব এবং প্যাভলোভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব এবং স্কিনারের অনুবর্তন তত্ত্ব। তো বিষয়টা হলো যে আমরা এইটুকুটা দেখে না পুরো বিষয়টা বুঝতে পারি না। আমরা পুরো বিষয়টা দেখবো যে শিখন তত্ত্ব কি জিনিস সেটা দেখে নেব পুরো বিষয়টা, দিয়ে তারপর আমরা একে একে সব তত্ত্বগুলো আলোচনা করব। তো সেটা আমরা দেখি। এখানে আমরা প্রথমে বলে রাখি যে শিখন আর শিক্ষণ এই দুটো বিষয়, এই দুটো বিষয়ের বেসিক পার্থক্যটা কি আছে এটা আমাদের প্রথম জানা দরকার। তো শিখন কি জিনিস? শিখন হচ্ছে কেউ যখন কোনো জিনিস শিখছে সেটা শিখন। আর শিক্ষণ কি জিনিস? শিক্ষণ হচ্ছে যে শিক্ষক যেটা শেখাচ্ছেন সেটা শিক্ষণ। একটা ক্লাসরুমের মধ্যে আমরা দেখতে পাই টিচার যেটা করছেন, সেই টিচার যেটা করছেন এটা করছেন শিক্ষণ, আর স্টুডেন্ট যেটা করছেন সেটা হচ্ছে শিখন। এটা হচ্ছে আমাদের বিষয় যে স্টুডেন্টরা যখন কোনো বিষয় শিখছে সেটা শিখন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা শিখছে, এবং শিক্ষক যখন কোনো কিছু শেখাচ্ছেন তখন সেটা শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে উনি শেখাচ্ছেন। তো সবগুলোরই বিভিন্ন রকম শিক্ষামূলক মনস্তাত্ত্বিক তত্ত্ব রয়েছে। তা আমাদের আজকের বিষয় সেটা হচ্ছে শিখন তত্ত্ব। শিখন তত্ত্ব হচ্ছে যে স্টুডেন্টরা কিভাবে শেখে, কিভাবে শেখাতে হয়, এই বিষয়গুলো আজকে আমাদের আলোচনার বিষয়। তো সেই নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে। আমরা তাত্ত্বিক আলোচনায় আজকে আছি, খুব বেশি নিজের কথা বলতে চাই না। আমরা এই প্রক্রিয়াটা খুব ভালো করে জানি, কিন্তু তত্ত্বগুলো অনেকের কাছে বিভিন্নভাবে সমস্যায় ফেলে অনেককে, যে আমরা দেখি যে তত্ত্বগুলো একটু উল্টো পাল্টা করে দিচ্ছে, বিভিন্ন রকম তত্ত্ব আছে। তো সেই তত্ত্বগুলোকে যাতে খুব সুন্দরভাবে প্রত্যেকের কাছে খুব সুন্দরভাবে বুঝতে পারো প্রত্যেকে, তারই একটা আমরা ব্যবস্থা করছি আজকে। তো শিখন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, সেটা শিখন কিভাবে ঘটে তার ব্যাখ্যাকেই আমরা শিখনের তত্ত্ব বলি। মানে শিখন প্রক্রিয়া কিভাবে হবে, শিক্ষাকে কিভাবে আমরা ব্যাখ্যা করব, সেই শিখন তত্ত্বের মাধ্যমে এটা আমরা পাই, যা মনস্তাত্ত্বিক দিক থেকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। যে এখানে আমরা বিভিন্ন রকমের একটা ভাগ পাই, যে মনস্তাত্ত্বিক দিক থেকে বিভিন্ন রকমের শিখন তত্ত্ব রয়েছে। তো সেই তত্ত্বগুলোকে আমরা বিভিন্নভাবে দেখবো যে কি কি রয়েছে। পুরো তত্ত্বগুলোকে আমরা একটা চার্টের মাধ্যমে দেখতে চাইছি। এটা শিখন তত্ত্ব। এই শিখন তত্ত্বকে আমরা প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে আমরা দুই রকম ভাগে ভাগ করে নিয়েছি। সেটা হচ্ছে যে সংযোজনমূলক তত্ত্ব, একটা হচ্ছে সংযোজনমূলক বা আচরণমূলক তত্ত্ব, যেটাকে কানেকশনিস্ট থিওরি আর বিহেভিয়ারিস্ট থিওরি বলা হয়। যেটার মধ্যে রয়েছে সংযোজনবাদ, যেটার প্রবক্তা হচ্ছেন থর্নডাইক, তার একটা প্রচেষ্টা এবং ভুল এই যে তত্ত্ব দিয়েছেন উনি, সেটা হচ্ছে সংযোজনবাদ বা থর্নডাইকের যে থিওরিটা রয়েছে আচরণবাদী মনস্তাত্ত্বিক, তার থিওরিটা আমরা পড়ব। আর একটা থিওরি আছে গ্রথির সংলগ্ন তত্ত্ব, হালের তত্ত্ব। এই তত্ত্ব দুটো আমাদের আজকের আলোচনার বিষয় না, আমাদের অনুবর্তন তত্ত্বটা আলোচনার বিষয়। সেখানে দুটো অনুবর্তন রয়েছে, একটা হচ্ছে প্যাভলোভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব, এটা প্যাভলোভ দিয়েছিলেন। প্যাভলোভের প্রাচীন অনুবর্তন তত্ত্বের মধ্যে এটা আমরা পাবো যে উনি প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি যেটা, সেটা কি বলেছেন সেটা আমরা পড়বো। আরেকটা পড়বো সেটা হচ্ছে স্কিনারের সক্রিয় অনুবর্তনবাদ বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব।
যেটাকে আমরা অপারেন্ট কন্ডিশনিং থিওরি বলি, অপারেন্ট কন্ডিশনিং থিওরি সেটা বলি। তাহলে সংযোজনবাদ বা আচরণমূলক তত্ত্ব সেটা গেল এটা। আরেকটা আছে সমগ্রতাবাদ বা প্রজ্ঞামূলক তত্ত্ব। সমগ্রতাবাদ বা প্রজ্ঞামূলক তত্ত্ব, সেগুলো গেস্টাল্টের তত্ত্ব আছে, লিউয়েনের ফিল্ড তত্ত্ব আছে, আশুবেলের বাচনিক শিখন তত্ত্ব আছে, টোলম্যানের চিহ্ন শিখন তত্ত্ব আছে, ব্রুনারের তত্ত্ব আছে, আর বান্দুরার তত্ত্ব, এইগুলো সব আছে। আর এই নির্মিতিবাদ এটা একটা আছে। তো সেটা আরেকটা গেল। এই তত্ত্বটা আমরা কোনো একটা অন্য আরেকটা ক্লাসে আমরা পড়ব। প্রথম যে পার্ট আজকে, এই প্রথম পার্টে আমরা এইগুলো পড়ব, আর এইগুলো আমরা রেখে দেব। তার মধ্যে একটা মানবতা তত্ত্ব, এটা একটা রয়েছে মানবতার তত্ত্ব, এই সমস্তগুলো অন্য ক্লাসে হবে। আজকের বিষয় হচ্ছে এইগুলো। আমি এই চার্টটাকে সবাইকে বলবো যে চার্টটা ভালো করে নিজের মতো করে লিখে রাখবে, কারণ এইখান থেকেই কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হবে যে আমরা কি পড়ছি। এইগুলো খুব একটার পরে আরেকটা খুব গুলিয়ে যায়। আমরা যখন এমসিকিউ সলভ করব তখন কিন্তু দেখব যে এইগুলো খুব প্রবলেমে ফেলছে। যদি ক্লিয়ার এই চার্টটা ক্লিয়ার না থাকে বা আমরা এই ধারণাটা পরিষ্কার না নিতে পারি, তাহলে এই জায়গাটায় সমস্যা হবে। তো আমি বলবো যে যদি আগ্রহী হও, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা পরের দিকে যাচ্ছি। আচরণমূলক তত্ত্ব, এটা দিয়ে আমরা শুরু করছি। আচরণমূলক তত্ত্ব বিহেভিয়ারিস্ট যারা ছিলেন, বিহেভিয়ারাল লার্নিং থিওরি যারা দিয়েছেন, তাদের মধ্যে আমরা এই যে থর্নডাইকের নাম পাবো। তিনি আচরণবাদীদের মতো শিখন প্রক্রিয়া হলো বিচার বুদ্ধি বিবর্জিত যান্ত্রিক প্রক্রিয়া। তো আচরণবাদীরা বলেছেন যে এই বুদ্ধির হচ্ছে একটা যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষণ সম্পন্ন হবে, যেখানে কি থাকবে, একটা উদ্দীপক থাকবে, উদ্দীপক, আর একটা হচ্ছে প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া একটা হচ্ছে কোনো একটা সোর্স থাকবে, এবং সেই সোর্সে আমরা কিছু একটা প্রবলেম ফিল করব, এবং সেখান থেকে আমাদের যে রেসপন্স বা উদ্দীপক, সেটাই হচ্ছে, এই দুটোর মেলবন্ধনে হচ্ছে এই যে আমাদের আচরণবাদীদের যে তত্ত্বটা সেটা রয়েছে। তো সেটা থর্নডাইক নাম দিয়েছেন যে প্রচেষ্টা ও ভুল তত্ত্ব। ট্রায়াল অ্যান্ড এরর মেথড বলা হয় এটাকে, ট্রায়াল অ্যান্ড এরর। এটা শিখন তত্ত্বের একটা বিখ্যাত ফেমাস একটা তত্ত্ব, যেখানে বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে প্রশ্ন এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিষয় যে উদ্দীপক আর সঠিক প্রতিক্রিয়ার মাধ্যমে অঙ্ক, এইটা একটা হচ্ছে যে কোনো স্টুডেন্টকে যদি আমি একটা অঙ্ক দিই, তো সেই অঙ্কটা ও মানে গণিতটা, ম্যাথটা ও কিভাবে সলভ করছে। প্রথম কথা, যে স্টুডেন্ট এই অঙ্কটা সলভ করতে যাবে সে হলো একজন উদ্দীপক। এবার যখন সে একটা ম্যাথ, যদি কোনো জিওমেট্রি হয়, তো সেখানে কোনো ফর্মুলা থাকতে পারে, বা পাটিগণিত কোনো ফর্মুলা থাকতে পারে, যে সূত্রটা প্রয়োগ করবে, যার মাধ্যমে ও অঙ্কটা সলভ করবে, সেই ফর্মুলাটা হচ্ছে ওর প্রতিক্রিয়া। স্টুডেন্ট হচ্ছে, এখানে স্টুডেন্টটা আমরা স্টুডেন্টটাকে উদ্দীপক হিসেবে জানবো, আর যে ফর্মুলা ব্যবহার করছে সেই ফর্মুলাটাকে আমরা বলবো যে প্রতিক্রিয়া। এই উদ্দীপক মানে স্টুডেন্ট এবং সঠিক ফর্মুলা প্রয়োগের ফলে যে অঙ্কটা সমাধান করবে ম্যাথটা, সেইটা হয়ে গেল তার কাছে শিখন, এবং সঠিকভাবে সে অঙ্কটা সমাধান করবে। তো উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মেলবন্ধনে এই শিখন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। উদ্দীপকটাকে এস দ্বারা ইন্ডিকেট করা হয়, আর প্রতিক্রিয়াটাকে আর দ্বারা ইন্ডিকেট করা হয়। এই এস আর আর, এই দুটোর সঠিক বন্ডিং হচ্ছে শিখন। এটা থর্নডাইক বলছেন। তিনি তার মতে প্রাণী শেখে বারবার,
বিভিন্ন প্রাণী, উনি বিশেষ করে বিভিন্ন প্রাণীর উপর পরীক্ষাগুলো করেছেন, যে বারবার চেষ্টা করবে এবং চেষ্টার পরে কিছু ভুল হবে, পরবর্তীতে সেই ভুলগুলোকে সংশোধন করে সে বিভিন্ন রকমের ভুলগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাদ দিবে, দিয়ে তার শিখনটা সম্পন্ন হবে, সেই প্রাণীর শিখন সম্পন্ন হবে। ভুলগুলোকে আমরা বারবার ভুল করতে পারি না, ভুল হলে আমরা সংশোধন করতে পারি, ভুলগুলোকে বাদ দিয়ে সঠিক পথ বের করতে পারি, যারা পারে সেটাই শিখন প্রক্রিয়ার মধ্যে আসে, এটা থর্নডাইক বলছেন। আমরা থর্নডাইকের সম্বন্ধে একটু জানি। ইএল থর্নডাইক একজন আচরণবাদী মনস্তাত্ত্বিক। তিনি অ্যানিম্যাল ইন্টেলিজেন্স নামক একটা যে গ্রন্থ প্রকাশ করেছিলেন, একটা জার্নাল, সেই জার্নালে তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন, যে সেই তত্ত্বটাই আমরা এখানে বললাম। এটা হচ্ছে অ্যানিম্যাল ইন্টেলিজেন্স নামক একটা জার্নাল। তো প্রশ্ন আসে যে থর্নডাইক যে জার্নালে এই তত্ত্বটা প্রকাশ করেছিলেন নাম কি? তো আমরা দেখতে পাচ্ছি যে উনি অ্যানিম্যাল ইন্টেলিজেন্স নামক যে জার্নাল, সেখানে তার তত্ত্বটা প্রকাশ করেছিলেন। সেখানে তিনি বলছেন উদ্দীপক ও প্রতিক্রিয়া সংযোজন এটাই হলো শিখন। উদ্দীপক মানে এস এবং আর, এই দুটোর যে বন্ডিং, এই বন্ডিং এই হলো শিখন। এই দুটো সংযোজন হচ্ছে, যার জন্য তিনি সংযোজনমূলক তত্ত্ব বলেছেন, কানেকশনের কথা বলেছেন। কানেকশনিজম বলা হয়, এই জন্য কানেকশনিজম। তিনি এই দুটোর কানেকশনের কথা বলেছেন, যার ফলে শিখন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তো এটা গেল। আমরা পরবর্তীটুকু দেখি। থর্নডাইক এই তত্ত্বগুলো তো এমনি দিয়ে ফেলেন না, বা যে কোনো কেউ, তাদের বিভিন্ন রকম পরীক্ষা থাকে, পরীক্ষা নিরীক্ষা। তো উনি একটা পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষাটা আমাদের আলোচনার বিষয়। এখানে আমরা দেখছি যে উনি একটা ক্ষুধার্ত বিড়াল, তাকে নিয়ে এই পরীক্ষাটা করেছিলেন। ক্ষুধার্ত বিড়াল, তো আমরা দেখি পরীক্ষাটা। এখানে আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি একটা বিড়াল একটা বক্সের মধ্যে রাখা আছে। সেই বিড়ালের, ক্ষুধার্ত বিড়াল মানে তার মধ্যে খিদের তাড়না আছে। খিদের তাড়নায় আমরা জানি খাবারের সন্ধান করি এবং বিভিন্ন উপায়ে সেই খাবার পাওয়ার জন্য আমরা চেষ্টা করি। তো সেইটাই আমরা দেখছি যে একটি ক্ষুধার্ত বিড়ালকে খাঁচার মধ্যে উনি রেখে বাইরে খাবারটা রেখেছিলেন। খাঁচার মধ্যে বিড়াল থাকবে, এই যে, আর খাবারটা বাইরে রেখেছিল। এবার একটি দরজা ছিল, এই যে দরজা, সেই দরজাটা এই ছিটকানি দিয়ে লাগানো ছিল। দরজার যেটি ছিটকানি দিয়ে লাগানো ছিল, যাতে এমন একটা ব্যবস্থা ছিল, যে ব্যবস্থা খাঁচার ভেতরের নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট জায়গায় যদি চাপ দেই, সামান্য চাপ পড়লেই ওই দরজাটা খুলে যাবে। দরজাটা খুলে যাবে। তো ক্ষুধার্ত অবস্থায় এই বিড়ালটি খাঁচার ভিতরে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল। দিয়ে বেড়াতে বেড়াতে একটা নির্দিষ্ট জায়গায় সে চাপ দেয় এবং ছিটকানিটা বেরিয়ে পড়ে। ছিটকানিটা খাঁচা থেকে, ছিটকানিটা খুলে যায় এবং খাঁচা থেকে ওই বিড়ালটা বেরিয়ে যায়। ছিটকানি খুলে গেলে দরজা খুলে যাচ্ছে, এই দরজা খুলে গেলে বিড়ালটা বেরিয়ে যাচ্ছে এবং সে বাইরে দেখতে পাচ্ছে একটা খাবার রয়েছে এবং সেই খাবারটাও ও বিড়ালটি খেয়ে নেয়। তো এই ঘটনাটা বিভিন্ন ধাপে ধাপে হয়েছে। যে প্রথম প্রচেষ্টা যখন ছিল, বিড়াল অনেক সময় নিয়ে ঘুরে বেরিয়েছে এবং জানতেও না যে কি করে খুলবে, কোনো কারণে দেখলো যে গেটটা খুলে গেছে, চলে গেছে। দ্বিতীয় যে ধাপ, দ্বিতীয় দিনেও বিড়াল জানে না যে এইটা এইভাবে খুলে যায়। তো দ্বিতীয় দিনেও সে অনেকবার ঘুরে বেরিয়েছে বা ইতস্তত, এইরকমই একটা কন্ডিশন ছিল যেখানে খাবার বাইরে ছিল এবং বিড়াল ভিতরে ছিল। সে বুঝতে পারেনি। এখানে দ্বিতীয় দিনও একই পরীক্ষা, কিন্তু সেই জায়গাটায় বিড়াল কিন্তু মাথায় একটা বুদ্ধি ছিল যে কোনোভাবে গেটটা খুলেছিল, সেই চেষ্টাটাই হয়তো করছিল বারবার। গিয়ে দেখলো যে অনেক চেষ্টা করার পরে, কিন্তু সে প্রথম দিন যতটা চেষ্টা করেছিল তার থেকে অনেক কম চেষ্টার ফলে সে কিন্তু ওই গেটটা খুলে ফেলেছিল। এবং তৃতীয় দিনেও সে দেখলো যে তার যে ভুল ছিল, চেষ্টা ছিল, সেগুলোর মধ্যে অনেক ভুলের সংখ্যা কমেছে এবং সে চেষ্টাটাও অনেক আগের দিনের থেকে একটু তাড়াতাড়ি করতে পেরেছে। এই পরীক্ষাটা বারবার পুনরাবৃত্তি হয়েছে। পুনরাবৃত্তি হতে হতে এমন একটা দিন এসেছে, যে সময় বিড়ালটাকে খাঁচায় ভরা মাত্র
ক্ষুধার্ত বিড়াল খাঁচায় ভরা মাত্র ও বুঝে গেছে যে এই জায়গায় চাপ দিলে দরজাটা খুলে যায়, ছিটকানিটা সরে যায়। ও কিন্তু সেটাই করেছে এবং তার ফলেই বারবার করার ফলে তার মধ্যে শিখন সম্পন্ন হয়েছে। তাহলে এইভাবে পরপর কয়েকদিন ধরে এটা চলেছিল। অবশেষে সে খাবারটা এমন একটা দিন এসেছিল যে সময়টা সে কোনো চেষ্টাই করলো না, এমন ঢুকেছে বিড়ালকে বক্সের মধ্যে ভরা মাত্র সে চাপ দিয়েছে এবং বেরিয়ে চলে এসছে এবং সেইখানে সে ছিটকিনি খুলে খাবারটা নিয়েছে। আর এই দিনেই বিড়ালের শিখনটা সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ বিড়ালটি কি করলো, প্রচেষ্টা ও ভুল এই তত্ত্ব অ্যাপ্লাই করে, প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব অ্যাপ্লাই করে সে একটা শিখন সম্পন্ন করলো। এটা হচ্ছে আমাদের থর্নডাইকের যে আমরা প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব পাই, সেই তত্ত্বের পরীক্ষামূলক যে পরীক্ষাটা উনি করেছিলেন সেই পরীক্ষার বিশ্লেষণ। এবার আমরা আসব যে পরীক্ষা করে উনি কি কি ফলাফল বিচার করছেন, তার মধ্যে যে কয়েকটি স্তর দেখতে পাই সেই বিষয়টা আমরা আলোচনা করব যে পরীক্ষার ফলে কি হলো। তো দেখছি থর্নডাইকের শিখন প্রক্রিয়ার কয়েকটি স্তর পাওয়া গেল। যেমন স্তরগুলো একটা তাড়না, আরেকটা লক্ষ্য। আমরা তাড়না বলতে কি বুঝি? তাড়না বলতে বুঝি এটাই যে আমরা যখন কোনো একটা প্রবলেমে পড়ি তখন সেই প্রবলেম থেকে নিজেকে নিস্তার করার জন্য, নিষ্কৃতি লাভ করার জন্য আমরা যা যা চেষ্টা করি, চেষ্টা করার যে ইচ্ছেটা সেটাই কিন্তু তাড়না। বিভিন্ন সময়, যেমন আমরা অনেক সময় পরীক্ষার প্রস্তুতি নিই, পরীক্ষার প্রস্তুতিতে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে আমাকে ওটা পেতেই হবে। এই যে পেতেই হবে চিন্তাটা, এটাই কিন্তু তাড়না। তার মধ্যে যে একটা তাগিদ চলে আসে, এটা তাড়না। এবং লক্ষ্যটা কি? তার এই বিড়ালটার লক্ষ্যটা কি ছিল? তার সে ক্ষুধার্ত ছিল এবং তার মধ্যে খাবার, যে কোনো প্রকারে খাবার গ্রহণ করাটা লক্ষ্য ছিল। বাধাটা কি ছিল? এখানে আমরা বাধা দেখতে পাচ্ছি যে ছিটকানিটা, গেটটা বাধা ছিল। উদ্দেশ্যহীন প্রচেষ্টা, এটা একটা ব্যাপার যে আমরা অনেক চেষ্টা করি, প্রচেষ্টা থাকে আমাদের, কিন্তু সেখানে কোনটা উদ্দেশ্যের দিকে যাবে, কোন চেষ্টাটা উদ্দেশ্যের বাইরে যাচ্ছে, এইটা আমাদের দেখা উচিত। যে উদ্দেশ্যহীন প্রচেষ্টা যদি হয়, আমরা সারা জীবন চেষ্টা করেও কোনো কাজ করতে পারবো না। উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্যহীন প্রচেষ্টা। আরেকটা হঠাৎ সাফল্যটা এইভাবেই চলে আসে। চেষ্টা থাকলে হঠাৎ কোনো এক সময় আমরা দেখতে পাই যে সাফল্য পেয়ে গেলাম। সঠিক পদ্ধতি নির্বাচন, অবশ্যই একটা নির্দিষ্ট পদ্ধতি কিন্তু সে বিড়ালটি দেখতে পেল যে এই রকম খাঁচার কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি পা দিয়ে দিই, চাপ দিই, তাহলে সেই জায়গা থেকে চাপের ফলে ছিটকিনিটা খুলে যাচ্ছে। তাহলে এটা সঠিক পদ্ধতি ছিল যে এই জায়গায় চাপটা দিতে হবে। এবার সঠিক পদ্ধতিটা একবার করলেই তো হবে না, বারবার ওটাকে মনে রাখতে হবে। পরবর্তীতে হয়তো আরো অনেকবার আসবে যখন তাকে ওই পদ্ধতিটাকে ধরে রাখতে হবে। যেমন আমরা কোনো কিছু করলে হঠাৎ কিন্তু একদিনের জন্য না, সেটা সারা জীবনের পড়ে রাখা বা পরীক্ষার পরে পর্যন্ত আমাদের মনে রাখতে হবে। মনে না রাখতে পারলে, ধরে না রাখতে পারলে কিন্তু আমাদের শিখে খুব বেশি লাভ হবে না। তো সেই রকমই সঠিক পদ্ধতিটার স্থিরীকরণ দরকার, যে এই পদ্ধতিটা আমরা কতটা ধরে রাখতে পারি। স্থিরীকরণ বলতে আমরা ওইটা বুঝেই যে একটা যে শিখলাম, সেই পদ্ধতিটা আমরা কতটা ধরে রাখতে পারছি, এটাই আমাদের শিখনের একটা মূল্যায়ন হয়। আমরা পরেরটায় যাই। থর্নডাইকের যে শিখনের নীতি, উনি এই শিখনের পরীক্ষার থেকে বেশ কিছু সূত্র বের করেছেন। সেই সূত্রগুলো আমাদের ভীষণভাবে কাজে দেয়, শিক্ষা ক্ষেত্রেও কাজে দেয়। উনি একটা পশুকে নিয়ে পরীক্ষা করতে পারে, কিন্তু সেই পশুর যে শিক্ষা, সেটা মানব জীবনে অনেক অবদান রেখেছে। আমরা এই জায়গাটা থেকে দেখব যে উনি কিছু মুখ্য সূত্র দিয়েছেন। 3টা মুখ্য সূত্র ছিল। এটা একটা বিষয় যে থর্নডাইকের মুখ্য সূত্রগুলো কটা ছিল, প্রাইমারি ল কটা ছিল? তো 3টা ছিল। কি কি ছিল? প্রস্তুতির সূত্র। প্রস্তুতির সূত্রটা কি? আমরা কোনো একটা জিনিস যখন শিখতে যাব, কোনো একটা বাচ্চাকে কিছু শেখাতে যাব, তখন সে বাচ্চা
কতটা মানসিকভাবে প্রস্তুত আছে সেটা আমাদের কিন্তু জানা দরকার। আমরা সাইকোলজিতে যখন সাইকোলজি পড়ি, চাইল্ড সাইকোলজি কেন পড়া হয়? কারণ হচ্ছে যে স্টুডেন্টের সাইকোলজি বুঝতে হবে। এমন একটা স্টুডেন্ট দেখছি যার পড়াতে ইচ্ছেই নেই, তাহলে মানসিকভাবে তাকে প্রস্তুত করতে হবে, কিন্তু জোর করে কিছু হয় না। ওর মনে যদি ইচ্ছে না থাকে আমরা তাকে জোর করে পড়াতে পারি না, সে কিছুতেই শিখতে পারবে না। তাহলে একটা প্রস্তুতির সূত্র আছে, ফল লাভের সূত্র। এই ফল লাভের সূত্রটা কি? আমরা যখন কোনো কিছু শিখব তার থেকে আমাদের কি লাভ হবে, মানে ইন্টারেস্টটা কি আছে আমাদের, শিখে লাভটা কি? যে এই যে তত্ত্বটা আমি বলছি, এটা শিখে কি লাভ আছে? শিখে যেটা লাভ আছে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন পরীক্ষায় আসবে, এটাই লাভ না। কিন্তু শিক্ষণ প্রক্রিয়া একজন টিচারকে খুব ভালো করে জানা দরকার, কারণ একজন টিচার শিক্ষণ প্রক্রিয়া এবং শিক্ষণ প্রক্রিয়া নিয়েই রয়েছে তার কাজ। তো শিক্ষণ প্রক্রিয়াটা ভালো করে জানা দরকার, কি করে শেখাতে হয় এটা জানা দরকার। যদি সেটাই উনি না জানেন তাহলে যেটা হবে, পাথরের উপরে শিলাবৃষ্টি হবে। সেটা কেমন? পাথরের উপরে যদি শিল পড়ে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সেরকম একটা স্টুডেন্টের মনে পড়তে কোনো ইচ্ছেই নেই আর তাকে আমি জোর করে পড়াচ্ছি, এটা কখনোই হবে না, এটা বিপর্যয় ঘটবে। যার জন্য প্রস্তুতির পর্বে কিন্তু ওটা, এই ফল লাভের পর্ব, প্রস্তুতির পর্বে কিন্তু ওটা গেল। আর তাকে যদি আমি ইন্টারেস্টটা না দিতে পারি যে পড়ে লাভটা কি আছে, তখন কিন্তু সেই ফল লাভটা সে বুঝতে পারবে না, যে কেমন করে পড়াটা দরকারটা কি, পড়ে কি হবে, এরকম আমাদের প্রশ্ন হয়। সত্যি তো, অনেকে এই ফলটা আমরা বুঝতেই পারি না, পড়ে কি হবে, একটি চাকরি পাওয়া যাবে, এটা কোনো ফল সামগ্রিক ভাবে হতে পারে না। শিখে আমরা শিখবো, সেই শিক্ষণের লাভটা কি আমাদের জীবনে পরবর্তী পর্যায়ে এই শিক্ষণ আমাদেরকে বিভিন্ন জায়গায় হেল্প করবে, এটা হচ্ছে আমাদের শিখে লাভ আছে। তো এটা একটা। আর অনুশীলনের তত্ত্ব, অনুশীলনটা অবশ্যই একটা জিনিস শিখবো, সেই শিখে সেই জিনিসটাকে আমরা বারবার প্র্যাকটিস করব। এটা আবার দু রকমের আছে অনুশীলন। সেটা হচ্ছে যে একটা, এটাকে বলা হয় একটা ব্যবহার, আর একটা অব্যবহার। একটা হচ্ছে অব্যবহার। ব্যবহার আর অব্যবহার, ইউজ এন্ড ডিসইউজ। তাহলে যখন আমি একটা জিনিস শিখবো, বারবার প্র্যাকটিস করব, মানে এই এস মানে উদ্দীপক এবং আর রেসপন্স প্রতিক্রিয়া, এই দুটো যতবার আমরা মেলবন্ধন ঘটাবো, শিক্ষা আমাদের কাছে তত সহজ হবে এবং এই দুটোর যে বন্ডিংটা সেটা তত দৃঢ় হবে, কঠিন হবে। আর যদি অব্যবহার করি, অব্যবহার, তাহলে এই যে উদ্দীপক আর এই যে তার প্রতিক্রিয়া, এদের দুইজনের সংযোগটা কিন্তু দীর্ঘদিন ধরে কমতে থাকবে। দীর্ঘদিন ধরে কমতে থাকলে এদের যে বন্ডিংটা, সে বন্ডিংটা কমে যাবে। এই বন্ডিংটা কমে গেলে শিখন কিন্তু দুর্বল হয়ে যাবে। আমরা ছোটবেলায় অনেক কিছু পড়ি, পরবর্তীতে ভুলে যাই। এই ভুলে যাওয়ার কারণ হচ্ছে যে এই অনুশীলনের সূত্রটা আমরা ঠিকঠাক ব্যবহার করি না, এটা একটা বিষয়। আমাদের পরবর্তীটা দেখি, গৌণ সূত্র কয়টা আছে। গৌণ সূত্র, থর্নডাইকের যে গৌণ সূত্রগুলো, সেগুলো পাঁচখানা আমরা গৌণ সূত্র দেখছি। একটা হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, একটা মানসিক অবস্থার সূত্র, আর একটা আংশিক প্রতিক্রিয়ার সূত্র, একটা উপমানের সূত্র, আর একটা অনুষঙ্গ সঞ্চালনের সূত্র। এই সূত্রগুলো আমরা মনে রাখবো যে কি আছে। বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, অবশ্যই প্রতিক্রিয়া বিভিন্ন রকম হতে পারে। মানসিক অবস্থার সূত্র, অবশ্যই বললাম মানসিক অবস্থাটা কি, কখন কোন মানসিক অবস্থায় আমরা থাকি সেটা একটা বিষয়। তারপরে উপমানের সূত্র, উপমান মানে হচ্ছে যে কোনো কিছু কম্পেয়ার করা, তুলনা করা, যে কার সঙ্গে কি তুলনা করে কিছু বলা যায়, এটা উপমানের সূত্র।
আরেকটা অনুষঙ্গমূলক সূত্র। অনুষঙ্গ সঞ্চালন মানে হচ্ছে যে কোনো কিছু আমরা একটা বিষয় আলোচনা করার সময় আরেকটা বিষয়ের কিভাবে রিলেট করতে পারি, অনুষঙ্গের সূত্র। তাহলে এই সূত্রগুলি শিক্ষাক্ষেত্রে গুরুত্ব রয়েছে। অবশ্যই বিভিন্ন সময় আমরা এই সূত্রগুলোর গুরুত্ব বুঝতে পারি। এই সূত্রগুলো নিশ্চয়ই বুঝতে পারছি যে আমাদের শিক্ষাক্ষেত্রে কিভাবে ব্যবহার হয়। একটা শ্রেণীকক্ষে এই শিক্ষার তত্ত্বটা আমরা কিভাবে অ্যাপ্লাই করি, জানি না জানি তবু কিন্তু এই শিক্ষা তত্ত্বগুলো আমরা ব্যবহার করি। কারণ হচ্ছে যে আমরা যে গুরুদের কাছে পড়াশোনা করেছি তারা এই তত্ত্বগুলো ব্যবহার করেছেন এবং তাদের দেখে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন তত্ত্ব ইউজ করছি, এটা আমরা বুঝতে পারি না। এই তত্ত্বগুলো হচ্ছে সেইগুলো। এবার তার এই নীতিসমূহ কিন্তু বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। অবশ্যই বিভিন্ন যখন নতুন মতবাদ আসে, মতবাদ যেমন গ্রহণযোগ্যও হয় তেমনি সেই মতবাদ বিভিন্নভাবে সমালোচিতও হয়। যেমন এখানে আমরা দেখছি লেসলি ফ্রেঞ্চ, এই যে প্রমুখ যে মনস্তাত্ত্বিকরা রয়েছেন তারা কিন্তু এই থর্নডাইকের তত্ত্বটার সমালোচনা করেছেন। তাদের মতে যেটা হচ্ছে তারা বলতে চাইছেন যে আমাদের যে স্নায়ুগুলো শিক্ষার জন্য কাজে লাগে, এই তত্ত্বটা শেখার জন্য যে প্রতিক্রিয়া এবং উদ্দীপকের যে বন্ডিং, তার ফলে যে শিক্ষা, তো এটা যে স্নায়ুগুলো আমাদের কাজে লাগে, যে কোনো কারণে যদি আমরা সেই স্নায়ুগুলো অপারেশন করে বাদ দিই, বিভিন্ন কারণে বাদ চলে যায় আমাদের, তো ওনারা দেখেছেন যে সেই স্নায়ুগুলোই না থাকা সত্ত্বেও আমরা শিখতে পারছি। তো এটা তাদের দাবি যে তাহলে থর্নডাইক যেগুলো বলেছেন যে এই প্রচেষ্টা ভুলের যে তত্ত্ব, সেখানে কিছু একটা প্রবলেম আছে, তো সেটা ওনারা দেখিয়েছেন। তো সেটা খুব গৌণ, আমরা থর্নডাইকের তত্ত্ব মেনে চলি অবশ্যই। তো এই যারা সমালোচনা করেছেন নামগুলো মনে রাখবো, যে লেসলি এবং ফ্রেঞ্চ, তারা এই তত্ত্বের সমালোচনা করেছেন। আমরা পরবর্তী যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলোতে যাব। এখানে থর্নডাইকের তত্ত্বের পরে আমরা যে তত্ত্বটা আরেকটা গুরুত্বপূর্ণ তত্ত্বের মধ্যে যাব, অবশ্যই সেটা এখন আলোচনার বিষয়, অনুবর্তন তত্ত্ব, শিখনের অনুবর্তন তত্ত্ব। শিখনের অনুবর্তন তত্ত্বটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্ডিশনিং থিওরি বলা হচ্ছে। কন্ডিশনের থিওরি বলা হচ্ছে যে এই নিরপেক্ষ উদ্দীপক থেকে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানো, বিভিন্ন নিরপেক্ষ উদ্দীপক তাদের থেকে যে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটে সেই ঘটানোটাকেই আমরা অনুবর্তন বলছি। অনুবর্তন তাহলে নিরপেক্ষ উদ্দীপকের সঙ্গে স্বাভাবিক যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াই হচ্ছে অনুবর্তন ক্রিয়া, কন্ডিশনিং থিওরি। কন্ডিশন রেসপন্ড বলা হচ্ছে। তো এই অনুবর্তনটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। দুই রকম ভাবে বলেছেন। একটা প্রাচীন অনুবর্তন বা নিষ্ক্রিয় অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং বলা হয়। এই প্রাচীন অনুবর্তনের প্রবক্তা হচ্ছেন রাশিয়ান শরীরতত্ত্ববিদ আইভান প্যাভলভের নাম আমরা শুনেছি। আইভান প্যাভলভ হচ্ছেন প্রাচীন অনুবর্তন বা নিষ্ক্রিয় অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং সেই তত্ত্বের প্রবক্তা। আর পরবর্তী যে সক্রিয় অনুবর্তন আমরা পাচ্ছি, এই সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং, এই সক্রিয় অনুবর্তন আমরা পরে দেখবো। এটা স্কিনারের তত্ত্ব, আমরা স্কিনারের তত্ত্ব পড়ব। আমরা এই দুটো অনুবর্তন তত্ত্ব বুঝলাম এবং এই দুটোর মধ্যে প্রথমে আমরা প্রাচীন বা নিষ্ক্রিয় অনুবর্তন তত্ত্বটা বুঝব। রাশিয়ান শারীরতত্ত্ববিদ আইভান প্যাভলভ বলছেন স্বাভাবিক উদ্দীপক ও স্বাভাবিক প্রতিক্রিয়ার সংযোগ পূর্ব নির্ধারিত মানে আগে থেকেই হয়ে আছে। এদের যে সংযোগ হবে স্বাভাবিক প্রতিক্রিয়ার সঙ্গে স্বাভাবিক যে উদ্দীপক, এই দুটোর যে সংযোগ হবে সেটা পূর্ব নির্ধারিত। উনি বলছেন এই প্রক্রিয়া অর্জিত বা শিক্ষা প্রসূত নয়, যে আমি বারবার প্র্যাকটিস করলাম দিয়ে তারপরে হলো, এরকমটা নয়, এটা হয়েই আসছে, এটা এরকমই, যে আমরা এটা অর্জিত নয়। তাহলে এটা একটা জায়গা যে কোন কন্ডিশনিংটা মানে কোন অনুবর্তনটা অর্জিত অনুবর্তন নয়, তখন আমরা প্রাচীন অনুবর্তনের কথা বলবো।
পরবর্তীটা যাই, আমরা এই চার্টটা খুব ভালো করে দেখে নিব। এই চার্টের মধ্যে আমরা এইটা নিয়ে আলোচনা করছি, বাকিটা আমরা পরে করব। প্যাভলভ তিনিও একটা পরীক্ষা করেছিলেন। তিনি যে পরীক্ষাটা করেছিলেন সেটা হচ্ছে খুব ফেমাস পরীক্ষা, আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা পাই, প্যাভলভের পরীক্ষা। তিনি একটা ক্ষুধার্ত কুকুরকে নিয়ে পরীক্ষা করেছিলেন। কোন মনস্তত্ত্ববিদ, কোন শিক্ষাবিদ, কোন পশু নিয়ে পরীক্ষা করেছেন এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, যে এটাও একটা এমসিকিউতে চলে আসে যে কোন পশু নিয়ে পরীক্ষা করেছেন। তো আইভান প্যাভলভের আমরা দেখছি যে এই একটা তার পরীক্ষা, যেখানে একটা ক্ষুধার্ত কুকুর আছে, সেই কুকুরকে একটা ঘন্টা বাজিয়ে খাবার দেয়া হয়। তো প্রতিক্রিয়া রেকর্ড করা যে ঘূর্ণায়মান একটা ড্রাম, আর সেই যখন ঘন্টা বাজিয়ে খাবার দেয়া হবে, সেই খাবারের সঙ্গে তার যে প্রতিক্রিয়া সেইটা আমরা দেখেছি, যে একটা নির্দিষ্ট সময় যখন তাকে ঘন্টা বাজিয়ে খাবার দেওয়া হয়, তখন সে কিন্তু প্রথমে বুঝতে পারে না ঘন্টার সঙ্গে খাবারের কি রিলেশন, কিন্তু প্রতিদিন যখন এই ঘটনাটা ঘটে তখন কিন্তু সে বুঝতে পারে যে ঘন্টা দিলে তাকে খাবার দেওয়া হবে। এই যখন ঘন্টা দিলেই খাবার দেওয়া হবে, তাহলে ও যখন ঘন্টা শুনতে পাবে তখনই তার খাবার জন্য একটা আকর্ষণ আসবে। আমরা যে কোনো খাবার, যখন খাবারের কথা ভাবি, আমাদের লালা নিঃসৃত হয়, লালা নিঃসরণ হয় খাবারের জন্য। তো এই কুকুরটিরও তাই হয়েছে। একটা টাইম যখন এসেছে, যখন ঘন্টা বাজিয়েছে কিন্তু খাবারটা দেয়নি, তার কিন্তু লালা নিঃসৃত হচ্ছে, এবং সেই লালাগুলো কাউন্টিং করার জন্য উনি বিভিন্ন রকম পরীক্ষা টরীক্ষা করেছেন। এই যে লালার বিন্দু গণনার যন্ত্র ছিল, এই যে খাবার, বিভিন্ন রকম খাবার দিয়ে উনি করেছিলেন। তো আমরা সেটা দেখবো। এটা হচ্ছে প্যাভলভের পিকচার, দেখে নিবে। প্যাভলভ তার মতে যদি কোনো স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে একটি কৃত্রিম উদ্দীপক, অবশ্যই একটা স্বাভাবিক উদ্দীপক তার সঙ্গে কৃত্রিম উদ্দীপক, যেটা আমি তৈরি করছি যে উদ্দীপকটা, সেই উদ্দীপকের যে বারবার উপস্থিতি, মানে কৃত্রিম উদ্দীপকটা স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে যখন বারবার উপস্থিত হয়, তখন কৃত্রিম উদ্দীপকটাও স্বাভাবিক হয়ে যায়, মনে হয় যেন স্বাভাবিক উদ্দীপক। সেটা যখন স্বাভাবিক উদ্দীপক কৃত্রিম উদ্দীপকের সঙ্গে যুক্ত হবে এবং স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাবে, তখন যে প্রতিক্রিয়া হবে সেই সাপেক্ষীকরণ বলা হয় সেটাকে। তো কৃত্রিম উদ্দীপককে স্বাভাবিক উদ্দীপকে পরিণত করা, সেটা আমরা বুঝতে পারছি যে এমনি যদি আমরা খাবারটা দিতাম, সেখানে কিন্তু স্বাভাবিক একটা বিষয়, খাবার দেখলে তার মধ্যে খাবারের প্রতি একটা আগ্রহ জন্মাতো, কিন্তু ঘন্টা বাজানোর একটা কৃত্রিম প্রক্রিয়া, উদ্দীপক সৃষ্টি করা, সেটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়ায় চলে আসছে। আমাদের দৈনন্দিন জীবনে রোজকার যে শিখন, আমাদের স্বাভাবিক জীবনে রোজকার যে ঘটনা আমরা ঘটাই, সকালে হলে উঠি, তারপরে যা যা কাজকর্ম করি, এই যে ঘটনাগুলো, এগুলো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে পড়ে। আর এই শিখন প্রক্রিয়ার মধ্যেই সেইগুলো বেশিরভাগই পড়ে, যে দৈনন্দিন জীবনে আমরা যা কাজ করি সেই কাজগুলো কিন্তু এই প্যাভলভের এই শিখন তত্ত্বের উপরে নির্ভর করে অনেকাংশে। প্যাভলভের পরীক্ষাটা কুকুরের লালা ক্ষরণ হচ্ছে সম্পর্কিত পরীক্ষা। বললাম এই ঘটনাটা, যে নির্দিষ্ট সময়ে ঘন্টা বাজানো হবে, খাদ্য ছাড়া যখন ঘন্টা বাজানো হবে তখন সে তার লালা নিঃসৃত হবে। এটা একটা বিষয় গেল। এখানে এই এস হচ্ছে প্রথম ঘন্টা ধ্বনি, আর যার সঙ্গে সজাগ কান থাকবে, ঘন্টা বাজলে ও কান দিয়ে শুনছে। এবং দ্বিতীয়টা হচ্ছে যে এই ঘন্টা বাজলে সজাগ কান, তারপরে খাবার আসছে, খাবার আসার পরে তার লালা ক্ষরণ হচ্ছে। এই ঘটনাটা যখন ঘটতে থাকছে বারবার, তখন একটা টাইমে আর এই খাবার না দিয়ে, এইটাকে প্রেজেন্ট না রেখে ঘন্টা বাজানো আছে, এবং ডাইরেক্ট কি ঘটছে এটা আমাদের দেখার, তখন ঘন্টা বাজানোর সঙ্গে ওর কিন্তু এই লালা নিঃসৃত হচ্ছে। এইটা তার একটা শিক্ষণ কাঠামো, তার এই যে স্ট্রাকচার, এটা আমরা দেখি যে S1 তাকে R1 দিচ্ছি, দেবে S2
তার সঙ্গে R2 দিয়ে S1 এর সঙ্গে R2 যে রিলেশন, সেটা আমরা দেখছি যে যখন ঘন্টা বাজানো হচ্ছে তারপরে খাবার না দিয়ে সরাসরি তার লালা নিঃসৃত করার যে ঘটনা, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটার উদাহরণ কি আছে? অনুবর্তনের উদাহরণ ব্যক্তির অভ্যাস, মনোভাব, ভয়, ঘৃণা, এই যে যা বিষয়গুলো আমাদের যে অভ্যাস, বিভিন্ন রকম প্র্যাকটিস, বিভিন্ন রকম মনোভাব, ঘৃণা, ভয়, এই সমস্তগুলো এই অনুবর্তন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। প্রথমে কিন্তু কোনো একটা বাচ্চা ছেলের মধ্যে ভয় থাকে না, তার মধ্যে ঘৃণাও থাকে না, বা যদি ভয় থাকে সেই ভয়গুলো কোনটা দেখলে ভয় পাবে সেটা কিন্তু তার মধ্যে সেভাবে ডেভেলপ হয় না। ভয় তো থাকে, একটা বাচ্চা ছেলে অবশ্যই ভয় থাকে, কিন্তু কোনটা কোনটা যে ভয়ের কারণ সেটা কিন্তু তার কাছে সেভাবে ডেভেলপ হয় না। পরবর্তীতে দেখলে আগুন একটা ভয়ের কারণ, আবার গরম জল একটা ভয়ের কারণ, এই জিনিসগুলো তার কাছে গেলে তার প্রবলেম শুরু হবে। এগুলো কিন্তু পরবর্তীতে অভ্যাসের ফলে তৈরি হচ্ছে। মনোভাব, ঘৃণা, ভয়, এগুলো চিন্তা করা, বিরক্তি, বিভিন্ন রকম ভাবে আমরা বিরক্ত হয়ে যাই, এটা প্র্যাকটিসের ফলে বিরক্ত হয়ে যায়। আমরা যদি বিরক্ত হব না বলি, এই প্র্যাকটিসটা যদি থাকে, আমরা কিন্তু বিভিন্ন সময় বিরক্ত না হয়ে থাকতে পারি। এটা সবকিছু কিন্তু অভ্যাসের বিষয়। আনন্দ, ভালোবাসা, সমস্ত কিছুই কিন্তু এই অনুবর্তন প্রক্রিয়ার মধ্যে চলছে। তো এই প্রাচীন অনুবর্তনের প্রয়োগ কোথায় আছে, অ্যাপ্লিকেশনটা কোথায় আছে, আমরা সেটা দেখি। যে প্রাচীন অনুবর্তনের যে প্রয়োগটা, সেটা হচ্ছে প্রাচীন অনুবর্তনের শিশু শিক্ষা, শিশু অপেক্ষা মনুষ্যতর যে প্রাণী মানে পশু, তাদের মধ্যে এই শিক্ষাটা বেশি রয়েছে। যেমন আমরা সার্কাসে দেখি বিভিন্ন রকমের পশু পাখিদের শিক্ষা দিয়ে সেখানে কিন্তু শেখানো হয় যে মানুষের মতোই তারা বিভিন্ন রকম খেলা, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রাখতে পারে। তো এই প্যাভলভের পরীক্ষাটা বেশিরভাগটাই আছে পশু শিক্ষার উপরে রয়েছে। উত্তম অভ্যাস থাকে, অবাঞ্ছিত অভ্যাস দূর হয়। অবশ্যই আমাদের কিছু যদি খারাপ অভ্যাস থাকে, সেই খারাপ অভ্যাসগুলো দূর হয়ে যায়। প্রাণীদের প্রশিক্ষণ, অবশ্যই প্রাণীদের প্রশিক্ষণের বিষয়টা বললাম, সেখানে অ্যাপ্লাইটাও বললাম। মনস্তাত্ত্বিক দিক থেকে ব্যবহার, যদি কোনো আমাদের বদ অভ্যাস থেকে যায়, সেই বদ অভ্যাসগুলো আমাদের রিমুভ করতে সাহায্য করে। যে যদি কোনো বদ অভ্যাস থাকে, আমরা বিভিন্ন সময় প্রাণায়াম করে, ধ্যান করে, ভালো অভ্যাস করে বদ অভ্যাসগুলো আমাদের মন থেকে তাড়িয়ে দিতে পারি। মনস্তাত্ত্বিক ব্যবহার, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, বিজ্ঞান ও শিক্ষক। ইতিবাচক দৃষ্টিভঙ্গি অবশ্যই আছে। বিজ্ঞান যখন আমরা পড়ি, বিভিন্ন সময় বিভিন্ন বৈজ্ঞানিক যে তত্ত্ব আছে, সেগুলো আমাদের অভ্যাসের ফলেই তৈরি হয়, গড়ে ওঠে। অক্ষর শিক্ষা, আমরা যখন এবিসি শিখছি বা অ আ শিখছি, এই বর্ণ শিক্ষা বা অক্ষর শিক্ষা, সেইগুলোও কিন্তু এই অভ্যাসের ফলেই হচ্ছে। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখছি, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যখন শিখছি, ছোটবেলায় তো নিশ্চয়ই পারতাম না। তো সেই অভ্যাসগুলো কিন্তু পরবর্তীতে আমরা অভ্যাসের ফলে বিভিন্নভাবে এইগুলো আমরা শিখতে পেরেছি। তো সেটা কিন্তু এই প্যাভলভের এই শিখন তত্ত্বের একটা ব্যবহারিক প্রয়োগ। সেই জায়গা থেকে আমরা এগুলো দেখতে পাই, শিখতেও পাই। পরবর্তীতে আমরা দেখব, পরবর্তী আরেকজন হচ্ছে আমাদের অনুবর্তনের বিখ্যাত একজন মানুষ, তার অনুবর্তন তত্ত্ব রয়েছে, তার সক্রিয় অনুবর্তন তত্ত্ব নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে স্কিনারের নাম আমরা দেখছি, যে স্কিনার, VF স্কিনার, ইনি অপারেন্ট কন্ডিশনিং বিষয়টা নিয়ে আলোচনা করছেন। তার মতে মনস্তত্ত্বের উদ্দেশ্য হলো প্রাণীর আচরণকে নিয়ন্ত্রণ এবং আচরণের পূর্বাভাস দেওয়া। উনি বলছেন যে মনস্তত্ত্বের যে উদ্দেশ্য, এমটা কি, মনস্তত্ত্বে আমরা কেন সাইকোলজি পড়ব, সেটা হচ্ছে যে প্রাণীদের আচরণকে নিয়ন্ত্রণ করে, আচরণ বিহেভিয়ারকে কন্ট্রোল করে এবং আচরণের পূর্বাভাস দেয়। আচরণের পূর্বাভাসটা কি, আমরা স্টুডেন্টরা মানে স্টুডেন্টকে যখন ক্লাসে যখন আমরা পড়াই একটা অফলাইন ক্লাসে, তখন কিন্তু বিভিন্ন স্টুডেন্টকে স্টাডি করে বুঝতে পারি যে তার মধ্যে কোন প্রবলেম রয়েছে, এবং সেই
একটা পূর্ব জ্ঞান হয়ে যায় তাকে দেখে, যে তাকে কি ধরনের জ্ঞান দেওয়া দরকার, শিক্ষা দেওয়া দরকার, কেমন কথা বললে সে শিখতে পারবে, এইগুলো কিন্তু আমাদের তাদের আচরণের পূর্বাভাস আমরা পেয়ে যাই যখন আমরা ক্লাসে পড়াই বিভিন্ন সময়। কিন্তু এই সাইকোলজিটা আমাদের খুব, মানে যে কোনো টিচারের খুব ভালো করে বোঝা উচিত। যে টিচার যত ভালো করে বুঝতে পারবেন তার ক্লাসে অ্যাটেনশন তত বেশি হবে, এবং তার ক্লাস খুব আকর্ষণীয় হবে, এবং তার ক্লাস খুব এফেক্টিভ হবে, ফলপ্রসূ হবে। তিনি শিক্ষা ভালো করে, ততটাই ভালো করে দিতে পারবেন সাইকোলজিটা যদি বুঝতে পারেন আগে থেকে, পূর্বাভাস। তো নিয়ন্ত্রণ করাটা কি? এবার আমরা যখন দেখি ক্লাসের মধ্যে একটা অন্যরকম আচরণ করছে, তখন তাকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিয়ে একজন অনুগত স্টুডেন্ট বানানোর জন্য যা যা করতে হয় সেগুলো কিন্তু আমাদের নিয়ন্ত্রণ, সাইকোলজিক্যাল নিয়ন্ত্রণ, কন্ট্রোলের মধ্যে পড়ে। সেটা কিন্তু মনস্তত্ত্বের উদ্দেশ্য একটা। স্কিনারের মতে আচরণ দুই রকমের। কি কি আচরণ সেটা আমরা দেখছি। রেসপন্ডেড যে বিহেভিয়ার, আমরা যেটাই সাড়া দিই, সেই সাড়া দেওয়াটা এক রকমের আচরণ, এক রকমের আচরণের উদাহরণ। বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে রেসপন্স করে থাকি। যেমন আমরা এখনই একটা প্যাভলভের পড়লাম যে ঘন্টা বাজালেই তার মধ্যে একটা লালা নিঃসরণ হচ্ছে একটা কুকুরের মধ্যে। আমাদেরও এরকম বিভিন্ন সময় হয়ে থাকে। আমরা একটা স্টুডেন্টের কথা বলি, সন্ধ্যাবেলায় যখন পড়তে বসে, তখন মা পাশের ঘরে সিরিয়াল দেখতে বসেন। তো সিরিয়াল দেখতে বসে তার যে একটা সিগনেচার টিউন থাকে, সেই সিগনেচার টিউনটা সে বাচ্চার কানে যখন আসে, তার মধ্যে কিন্তু অ্যাটেনশনটা ওই দিকে চলে যায়, কারণ মার সঙ্গে সেই সিরিয়ালটা ওই বাচ্চাও দেখে। এবং এই ঘটনাটা যখন ঘটে, তার মধ্যে কিন্তু সিরিয়াল দেখার যে মানসিক টান তাড়না সেটা জন্ম নেয়। তো এইটা কিন্তু একটা ঘটনা, যে আমরা এই যে লালা নিঃসরণের ঘটনা বলছি, এই উদ্দীপনায় সাড়া দেওয়ার কথা বলছি, সেটা কিন্তু এই জায়গাটা, যে আমরা এক জায়গায় বসে একটা কাজ করতে বসেছি, কিন্তু অন্যদিকে একটা টিউন আমার মাথায় যখন আসছে, তখন কিন্তু সেই কেন্দ্রিক একটা চিন্তা মাথায় ঢুকে যাচ্ছে। তো এটা আমি একটা সিরিয়াল দিয়ে ঘটনা বললাম, এই ঘটনা কিন্তু অনেক আছে, এরকম প্রচুর আছে। তো আমাদের বাবা মাদের উচিত এই জায়গা বুঝা। একটা বাচ্চাকে সবসময় জোর করে মারধর করে পড়ালে সেই জায়গাটা কিন্তু তার মধ্যে একটা প্রক্ষোভ তৈরি হবে, ইমোশন তৈরি হবে। ওটা আমাদের উচিত না। এই মনস্তাত্ত্বিক ট্রিটমেন্টটা আমরা জানি না বলেই বাচ্চাদেরকে বাড়িতে ভালো করে পড়াতে পারি না, বা পড়াতে পারলেও সেই জায়গাটায় আমরা একটা জোর জবরদস্তিমূলক তাকে জোর করে মারধর করে পড়ানোর চেষ্টা করি, এই জায়গাটা জানি না বলে। আর জানলে এগুলো হবে না। বাবা মাকে উচিত ওই সিরিয়ালগুলো বন্ধ করা, পড়ার সময় তাকে বিভিন্ন রকমের যে টিউন, বিভিন্ন রকমের যে আদার্স থিঙ্কিং, সেগুলো থেকে দূরে রাখা উচিত। এটা একটা গেল। তো লালা নিঃসরণের ঘটনাটাও ওরকম, উজ্জ্বল আলোয় চোখ টিপটিপ করে, এটা আমাদের একটা রেসপন্স, এটাও একটা রেসপন্স। এটা হচ্ছে যে ব্রাইট লাইট যখন আমাদের চোখের মধ্যে আসে, অবশ্যই আমরা চোখ বন্ধ করিনি। তো এইগুলো সব আচরণের মধ্যে, এগুলো সব রেসপন্সের মধ্যে পড়ে, উদ্দীপনার মধ্যে পড়ে। এগুলো আমাদের আচরণ, একটা রেসপন্ডেড আচরণ। আরেকটা হচ্ছে অপারেন্ট। অপারেন্ট সক্রিয় আচরণ, যেগুলো তো যে আচরণগুলোর কোনো উদ্দীপক থাকে না, নিজের মধ্যে সক্রিয়ভাবে থাকে, সেইগুলো কিন্তু অপারেন্ট। কোনো উদ্দীপনা থাকে না, স্বতঃস্ফূর্ত ভাবে আমরা করে থাকি, সেইগুলো কিন্তু এই অপারেন্ট রেসপন্স আচরণের মধ্যে পড়ে। যেটা স্কিনার বলেছেন, তার মধ্যে এই দুটো আচরণের কথা আমি বললাম। অপারেন্ট জাতীয় আচরণ প্রাণীর সক্রিয়তার ফলে ঘটে। প্রাণীদের যে সক্রিয়তা থাকে, অবশ্যই কাজ করার ক্ষমতা থাকে বলে এই ঘটনাটা, এই অপারেন্ট বিহেভিয়ার, অপারেন্ট রেসপন্স, সেটা কিন্তু ঘটে থাকে। এটা ইচ্ছাধীন বিষয়, অবশ্যই ইচ্ছাধীন বিষয়। আমরা একটা জিনিস লক্ষ্য করি, যেদিন আমার পড়তে মন করে
সেদিন কিন্তু অন্য কিছু ভালো লাগে না। আর এই দিনটা মাসে বা সপ্তাহে একদিন আসে, কোনো একদিন আসে। আমরা সবাই লক্ষ্য করে দেখব যে পড়তে কিন্তু রোজ মনে আসে না, কিন্তু কোনো একদিন মনে হয় যে না আজকে পড়াশোনা করি। আর সবাইকে বলি যে সেই দিনটা যদি কোনোদিন পাই, মানে সে যেদিন আসবে সেদিন খাওয়া দাওয়া ভুলে গিয়ে কিন্তু আমাদের পড়াশোনা করা উচিত, শেখা উচিত, কারণ সেই দিনটা আমাদের। সেইটা হচ্ছে সক্রিয় বা অপারেন্ট যে বিহেভিয়ার, সেটা ওটা কোনো রেসপন্স থেকে আসে না, বা কোনো কারণে সেই দিন আমার পড়তে মনে করে, আমার মন চেয়েছে পড়তে তাই আমি পড়ছি, এবং সেটা 10 ঘন্টার পড়া 2 ঘন্টায় হয়ে যাচ্ছে, এরকমও ঘটনা ঘটে যে সেই দিনটা কিন্তু আমার অপারেন্ট রেসপন্স সেটা কিন্তু ইন্ডিকেট করে। স্কিনারের বিষয়ে বলি। স্কিনার হচ্ছে 1938 সালে সায়েন্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার এই নামে একটা বই লিখেছিল। আর তার যে এই বিষয়গুলো, সেই বিষয়গুলো এই বইতে রয়েছে। সায়েন্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার 1938 সালে মানুষের এই আচরণগুলো তিনি লিপিবদ্ধ করেছেন। আর এই বিষয়টা যখন তিনি বইটা লিখলেন, তখন আমেরিকায় ইউএসএ তে কিন্তু একটা বিরাট বড় রকমের রেসপন্স পাওয়া গেছিল, একদম আলোড়ন ঘটে যাওয়ার মতো, শিক্ষা জগতে আলোড়ন ঘটে যাওয়ার মতো, যে তিনি কি বলছেন আমরা এগুলো সব জানি, কিন্তু তিনি যে কথাটা বলছেন বইতে সেটা কিন্তু আমেরিকার শিক্ষা জগতে একটা বিরাট আলোড়ন ঘটে গেছিল, যে এটা কি অ্যাকচুয়ালি হয় আমরা বুঝতে পারি না। তো উনি সেটা এইগুলো বইয়ে লিখে আর কি লিপিবদ্ধ করে আমাদেরকে জানাতে চাইছেন। তো স্কিনার মিনেসোটা ও ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়, এই দুটো বিশ্ববিদ্যালয়ে উনি যেখানে কাজ করতেন, মিনেসোটা ও ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মেধাবী ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই সক্রিয় অনুবর্তন যে সক্রিয় অনুবর্তন তত্ত্ব, শিখন তত্ত্ব, সেটা তিনি এই অনুবর্তনের পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন। তার পরীক্ষাটা হচ্ছে এই দুটো বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মেধাবী স্টুডেন্টকে নিয়ে 1946 ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে প্রথম সম্মেলন হয়, যার বিষয় ছিল এক্সপেরিমেন্ট অ্যানালাইসিস অফ বিহেভিয়ার, যেটা ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে কয়েকজন স্টুডেন্টকে নিয়ে উনি এই পরীক্ষা নিরীক্ষাটা করেছিলেন, যার একটা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনটা 1946 সালে ওইখানে হয়েছিল ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে, যার বিষয় ছিল এক্সপেরিমেন্ট অ্যানালাইসিস অফ বিহেভিয়ার। আমরা পরের দিকে যাই। স্কিনারের এবার পরীক্ষাটা দেখি, যে পরীক্ষাটা উনি স্টুডেন্টদেরকে নিয়ে করেছিলেন সেটা। তো সবসময় কোনো একটা পশুর বিষয়, কোনো একটা প্রাণী, মনুষ্যতর প্রাণী, তাদেরকে নিয়ে তারা এই পরীক্ষাগুলো করছেন। স্কিনারের পরীক্ষাটা আমরা দেখছি যে তিনি একটা ইঁদুর নিয়ে পরীক্ষাটা করছেন স্কিনারের। তো তার উপাদানগুলো দেখি। উপাদানগুলো একটা স্কিনার বক্স, এই যে বক্সটা, এটাকে স্কিনার বক্স বলা হচ্ছে। আর একটা ট্রে থাকবে, এই বক্সের ভিতরে একটা ট্রে, যেটা কিন্তু যন্ত্রচালিত ট্রে থাকবে। যন্ত্রচালিত মানে মানুষ গিয়ে দিবে না, বিভিন্ন ভাবে ওটা ব্যবস্থা করা থাকবে, যাতে যন্ত্রের মাধ্যমে কোনো একটা সুইচ টিপলে ওইটা ট্রেটা মুভমেন্ট করবে। এটা একটা গেল। বোতাম টিপলেই খাদ্য চলে আসে, এইটা একটা বিষয়। যে ওই বক্সে এমন একটা পরিকাঠামো ছিল, যান্ত্রিক একটা মেকানিজম ছিল, যেখানে একটা বোতাম ছিল, সেটা টিপলেই একটা ট্রে ইঁদুরের সামনে চলে আসবে। আর তার যে সাবজেক্ট ছিল সেটা হচ্ছে একটা ক্ষুধার্ত ইঁদুর। এটা হচ্ছে স্কিনারের পরীক্ষা। তাহলে কোন মনস্তত্ত্ববিদ কোন প্রাণী নিয়ে পরীক্ষা করছে, এটা আমাদের বিষয়। তাহলে স্কিনার যেটা করছেন, উনি একটা ক্ষুধার্ত ইঁদুর নিয়ে পরীক্ষা করছেন। এখানে ইলেকট্রিক গ্রিড, যাই হোক, এটা ছবিটা দেখে নেবে কোথায় কি আছে। নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে সাবজেক্টটা হচ্ছে ইঁদুর, এটা বোতাম টিপছে, স্কিনার বক্স আছে, এইসব। এবার স্কিনারের পরীক্ষাটা কি সেটা আমরা দেখি, যে পরীক্ষাটা উনি কি করছেন। পরীক্ষাটা করছেন ফার্স্ট স্টেপে কি করছেন, প্রথম ধাপে স্বাভাবিকভাবে ইঁদুরকে খাবার দেওয়া হচ্ছে। প্রথম ধাপে
আর দ্বিতীয় ধাপে কি করছে, ইঁদুরকে বক্সে রাখা অবস্থায় বোতাম টিপে খাবার দেওয়া হচ্ছে। প্রথমে এমনি দেওয়া হলো, সরাসরি যেভাবে খাবার দেওয়া হয় সেভাবে। আর পরের সেকেন্ড ধাপে কি করছে, এই বক্সের ভিতরে ইঁদুরকে ভরে এবং একটা বোতামকে নির্দিষ্ট জায়গায় রাখা আছে, সেই বোতাম প্রেস করে একটা ট্রে যান্ত্রিকভাবে তার সামনে আসে এবং সেইভাবে সে খাবারটা তাকে দেয়া হচ্ছে। এবার সেটা বক্সের ভিতরে যখন ও ঘুরে বেড়ায়, যখন মানুষ আর বোতাম টিপছে না বা কিছু, ইঁদুর ইতস্ততভাবে বক্সের ভিতরে ঘুরে বেড়াতে বেড়াতে কোনোভাবে তার ওই বোতামের উপরে পা পড়ে যাচ্ছে বা হাত পড়ে যাচ্ছে বা প্রেস করছে কোনো কারণে, তখন কিন্তু ওই ট্রেটা তার সামনে চলে আসছে। এইটা ঘটনা, যে বোতামটা কোনোভাবে প্রেস করা হচ্ছে এবং খাবারটা তার সামনে ট্রেটা চলে আসছে, এইটা ঘটনা। তো সেইটা পরবর্তীতে আর কি বিভিন্নভাবে সে চলছে। এবার থার্ড স্টেপটা কি, পরীক্ষাটি বারবার করা হচ্ছে। এই পরীক্ষাটি মানে তাকে ওই রকম ভাবেই বক্সের ভিতরে ভরে রাখা হচ্ছে এবং সে ইতস্তত ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াতে বেড়াতে কোনো এক সময় সে ওই বোতামটা প্রেস করছে। তো বারবার করতে করতে কি হলো, দেখা গেল ইঁদুরটি বক্সে আসা মাত্র সোজা বোতাম টিপছে। কোনো একটা দিন, কোনো একটা সময় ইঁদুর কিন্তু বুঝে গেছে যে ওই বক্সে যদি কোনোভাবে ওই প্রেস করি আমরা বোতামে, সে যদি প্রেস করে তাহলেই কিন্তু ট্রেটা চলে আসছে। এইটা কিন্তু তার মাথায় এসেছে, সে নিশ্চয়ই বুঝতে পেরেছে। এটা ঘটনাটা যদি পুনরাবৃত্তি করা যায়, বারবার করতে থাকি, তো অবশ্যই তার মধ্যে যে একটা শিখন প্রক্রিয়া সে অর্জন করছে, সেটার মধ্যেই সে কিন্তু এটা বুঝতে পারছে যে এখানে প্রেস করলে খাবারটা চলে আসবে। তো এমন একটা দিন আসছে যে সময় সে ওই ইঁদুরটি বক্সে আসা মাত্র সোজা বোতাম টিপে খাদ্য নিয়ে আসে। যন্ত্রের দ্বারা এই শিখন সম্পন্ন হয়েছে বলে একে যান্ত্রিক শিখন বলা হয়। অবশ্যই যন্ত্র দ্বারা হচ্ছে বলে একে ইনস্ট্রুমেন্টাল লার্নিং বলা হচ্ছে। ইনস্ট্রুমেন্টাল লার্নিং, যান্ত্রিক শিখন বলা হচ্ছে যেহেতু যন্ত্র ব্যবহার করা হয়েছে তাই। তো আমরা স্কিনারের পরীক্ষাটা নিশ্চয়ই বুঝলাম। অবশ্যই ভালো করে বুঝতে হবে, ইঁদুরের গল্পটা ভালো করে শিখে রাখতে হবে যে এখানে কি ব্যবহার করা হয়েছিল, উনি কি ব্যবহার করেছিলেন, কোন পশু ব্যবহার করেছিলেন স্কিনার, এটা আমাদের কিন্তু জানতে হবে যে স্কিনার পরীক্ষাটা কি ছিল। স্কিনারের এলিমেন্ট গুলো আমরা তো পেয়েছি। একটা হচ্ছে স্কিনার বক্স থাকবে, যেটার ভিতরে একটা ট্রে থাকবে, যেটা যন্ত্র চালিত হবে, বোতাম টিপলে খাবারটা চলে আসবে তার সামনে অটোমেটিক ভাবে। আর সাবজেক্ট ছিল ক্ষুধার্ত ইঁদুর, ক্ষুধার্ত ইঁদুর ছিল তার একটা সাবজেক্ট। এবার বোতাম টিপা বিষয়টা কি সেটা আমরা বলছি। যে এই যে বোতাম টেপা দ্বারা একটা রিএনফোর্সমেন্ট, তার মধ্যে একটা ক্ষমতা সঞ্চার হচ্ছে। রিএনফোর্সমেন্ট মানে বোতাম টিপলেই খাবারটা চলে আসছে, মনে একটা ভালো লাগছে। আমরা যখন কাউকে উৎসাহ দিই বিভিন্ন রকম ভাবে যে বাহ তুমি তো খুব ভালো কাজ করেছো, এটাই রিএনফোর্সমেন্টের মধ্যে পড়ে। ক্লাসে যদি কোনো স্টুডেন্টকে আমরা খাতা দেখি, পরীক্ষা দিয়ে বলি যে বাহ খুব সুন্দর, ভেরি গুড, পুরো ক্লাসের মধ্যে তার মনে একটা আনন্দ আসে, ভালো লাগে, এটা রিএনফোর্সমেন্ট বলে। তো ইঁদুরের মধ্যে ওই বোতামটা রিএনফোর্সমেন্টের কাজ করেছে। তো বোতাম টেপা দ্বারা প্রতিক্রিয়া হলে তাকে সক্রিয় অনুবর্তন বলছে। এবার নীতিসমূহ, তার মধ্যে কি কি নীতি আছে সেই নীতিগুলো আমরা দেখব। আচরণের রূপদান, আচরণের রূপ দেয় শেপিং, বিভিন্ন শেপ, কি রকম শেপ গঠন করছে সেটা আমরা দেখছি। যে শক্তি দায়ী উদ্দীপকের উপস্থিতি, শক্তিদায়ী উদ্দীপকের উপস্থিতি মানে রিএনফোর্সমেন্টের কথা বলা হচ্ছে। যে এটা একটা বিষয় যে রিএনফোর্সমেন্ট স্টিমুলাস, প্রেজেন্স অফ রিএনফোর্সমেন্ট স্টিমুলাস, সেটার একটা উদ্দীপকের যে উপস্থিতি সেটা আমরা দেখছি। শক্তিদায়ী উদ্দীপক, এটা তিন রকমের আছে। শক্তিদায়ী উদ্দীপক, আমরা ক্লাসে যখন কোনো বাচ্চাদেরকে রিএনফোর্সমেন্ট করি
সেটা সবসময় যে আনন্দের হবে এরকমও নয়, এটার পজিটিভ নেগেটিভ নিউট্রাল অনেক রকমের আছে। যদি কাউকে বকাঝকা করি সেটাও একটা কিন্তু এনফোর্সমেন্টের মধ্যে পড়ে, এটা নেগেটিভ। এবং কাউকে যদি ভালো কথা বলা হয় যেটা তার ভালো লাগে সেটা পজিটিভ এনফোর্সমেন্ট। তো সেই রকমই তিনখানা এনফোর্সমেন্টের উনি কথা বলেছেন। একটা হচ্ছে ধনাত্মক পজিটিভ রিএনফোর্সমেন্ট, আরেকটা ঋণাত্মক রিএনফোর্সমেন্ট, আর একটা হচ্ছে শাস্তিদায়ক বা পানিশেবল রিএনফোর্সমেন্ট, সেটা একটা রয়েছে। তো পজিটিভটা কি, যেটা স্টুডেন্টের পক্ষে ভালো হবে, স্টুডেন্টকে পজিটিভ কিছু চিন্তা করতে সাহায্য করবে। যেমন বাহ তুমি তো খুব ভালো করেছো, হাতের লেখাটা তো খুব সুন্দর, এই যে বাহ বলা বা এক্সিলেন্ট বলা, এগুলো সব পজিটিভ রিএনফোর্সমেন্টের মধ্যে পড়ে। আবার যদি কোনো স্টুডেন্ট খারাপ আচরণ যাই চুপ করে বাস বিভিন্ন রকম বকাঝকা করা, এইগুলো কিন্তু নেগেটিভ রিএনফোর্সমেন্টের মধ্যে পড়ছে। আর তাকে যদি কোনোভাবে মারা হয়, বকা হয়, কান ধরে দাঁড় করা হয়, পানিশমেন্ট দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু শাস্তিদায়ক রিএনফোর্সমেন্টের কথা। এটা কিন্তু স্কিনার এই তিনটা ভাগে ভাগ করছে। তাহলে এই শিক্ষাক্ষেত্রে এই যে আমরা নীতিগুলো পড়লাম, এগুলো শিক্ষাক্ষেত্রে কিরকম তাদের প্রয়োগ আছে সেটা আমরা দেখব। যে শিক্ষাক্ষেত্রে স্কিনারের যে আমরা তত্ত্ব পড়লাম সেটা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ কি আছে। আমাদের সবই শিখনের বিষয়, শিখন প্রক্রিয়াকে সুন্দর করার জন্য বা ভালো করে বোঝার জন্য এগুলো। তো স্কিনার যে পরীক্ষাটা করেছিলেন শিক্ষাক্ষেত্রে কি প্রয়োগ আছে সেটা আমরা দেখব। শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে এই অনুবর্তন বিপ্লব এনে দিয়েছে। শিক্ষা এবং প্রশিক্ষণ, আমরা যখন ট্রেনিং নিই, টিচার হওয়ার জন্য তো অবশ্যই ট্রেনিং নিয়েছি আমরা বিভিন্ন সময়, তা নাহলে চাইল্ড সাইকোলজিটাকে ভালো করে বোঝাও যায় না, সেখানে আমাদের অনেক ভালো করে বোঝানো হয়। তো শিখতে যাব যখন, বাচ্চা যখন শিখবে, সেটা যেমন একজন পুপিল টিচার যখন সে ট্রেনিং নিতে যাবে তখনই কিন্তু এইটার প্রয়োগ আছে, যে তাকে বিভিন্নভাবে এইভাবে সক্রিয় অনুবর্তনের মাধ্যমে শেখানো। আচরণ সংশোধনের ক্ষেত্রে প্রয়োগ, আমাদের মধ্যে বিভিন্ন রকমের বদ অভ্যাস থাকে। শিক্ষাক্ষেত্রের কিরকম বদ অভ্যাস, যেমন আমরা বুঝতে পারি না, এই যে আমি বোর্ডটা, স্টুডেন্ট সামনে থাকে, একজন টিচার বুঝতে পারে না এই যে টিচার বোর্ডটাকে এভাবে গার্ড করে দাঁড়ালে তারা দেখতে পাচ্ছে না, কিন্তু অনেকে বুঝতে পারে না। তো আমাদের এই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে, তাদেরকে একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে টিচারকে ক্লাস নিতে হবে। বিভিন্ন রকমের মুদ্রা দোষ থাকে, একজন টিচার এমন কিছু মুদ্রা দোষ থাকে তার মধ্যে, সেগুলো কিন্তু ক্লাসে একটা নেগেটিভ রেসপন্স দেয় টিচারদের, স্টুডেন্টদের মধ্যে কিন্তু নেগেটিভ একটা বিষয় চলে আসে যে এই টিচার এরকম, তাদেরকে নকলও করে বিভিন্নভাবে। তো এই সংশোধন করা হয় আমাদের এই প্রয়োগগুলোতে, আমরা আমাদের ভুলগুলোকে ঠিক করতে পারি, আচরণের সংশোধন করতে পারি, ব্যক্তিত্বের বিকাশ ঘটাই। ব্যক্তিত্বের বিকাশ অবশ্যই পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটা বিষয়। আমরা শিখি এজন্যই যে আমাদের পার্সোনালিটিটাকে না আরেকটু সুন্দর করার জন্য। অনেকে এমন কিছু কথা বলে, এমন কিছু ব্যবহার দেখায় যেখানে আমরা দেখি যে এই যে বয়সে এই কথাগুলো বলছে বা যে বয়সে সে এইরকম পার্সোনালিটির পরিচয় দিচ্ছে, সেটা তার বয়স নয়, তারা পার্সোনালিটি তৈরি করতে পারে। তো এইটা একটা পার্সোনালিটির ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। শ্রেণীকক্ষে শক্তিদায়ক উপাদানের ব্যবহার, তো যখন আমরা শ্রেণীকক্ষে বিভিন্ন রকমের এনফোর্সমেন্ট দিই, তখন কাকে কোনটা বলা উচিত সেটাও যেমন এটা একটা প্রয়োগ। কখন কাকে বাহ, কখন কাকে বলবো না, বা কাকে নাম ধরে ডাকবো, নাম ধরে ডাকা উচিত কিনা, ইত্যাদি ইত্যাদি। বা গায়ে হাত দিয়ে কথা বলছি যে ভাই খুব সুন্দর করেছে, মাথায় হাত দিয়ে, এগুলো বলা উচিত কিনা, এইগুলো একটা বিষয়। যে একজনকে বললে বাকিগুলোর কি ইমোশন তৈরি হচ্ছে, এটাও একটা ফ্যাক্টর। তো অনেক কিছু ভেবে কিন্তু একটা ক্লাসরুমকে হ্যান্ডেল করতে হয়। তো শ্রেণীকক্ষে শক্তিদায়ক ব্যবহারের প্রশংসা করা, এটা একটা মেশিন ও প্রোগ্রাম শিখনের মেশিন লার্নিং। অবশ্যই আজকের মডার্ন শিক্ষাতে, এডুকেশনে আমরা মেশিন লার্নিংকে, তার অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। আজকের এই যে প্রযুক্তির মাধ্যমে আমি যে ক্লাসটা নিচ্ছি, এটা একটা মেশিন লার্নিংই বলবো। কারণ
একটা কম্পিউটার বেস একটা শিক্ষা, যেটা আমরা বিভিন্নভাবে স্টুডেন্টকে সামনে না রেখেও একটা প্রযুক্তি ব্যবহার করে কিন্তু স্টুডেন্টের কাছে পৌঁছে যেতে পারি। স্টুডেন্ট যদি তার বাড়িতেও থাকে, শুয়ে থাকে, তার কাছে পর্যন্ত টিচার পৌঁছে যাচ্ছে মেশিন লার্নিং এর মাধ্যমে। দ্রুত ফিডব্যাক সরবরাহ। তো দ্রুত ফিডব্যাকটা কি? যখন আমরা স্টুডেন্টের কিছু ছাত্রছাত্রীকে শিক্ষা দিচ্ছি, তখন তাদের মধ্যে কেমন শিক্ষা গ্রহণ হলো এটা আমরা ফিডব্যাক নিয়ে থাকি, বিভিন্ন রকম মূল্যায়ন করে থাকি। তো সেটাই ফিডব্যাক, দ্রুত ফিডব্যাক নেওয়া যায় এই এই স্কিনারের যে সক্রিয় অনুবর্তন তার মাধ্যমে। পরবর্তী থেকে আমরা এই দুটো অনুবর্তনের একটা তুলনামূলক আলোচনা করব। এই আলোচনাটা খুবই দরকারি, কারণ হচ্ছে যে আমরা এই দুটো অনুবর্তনকে অনেক সময় প্রবলেমে ফেলি, বুঝতে পারি না কোনটা কি। তো সেই জন্য আমি এই চারটা করেছি, পুরোটা আলোচনা হয়ে এসেছে। তো সেই জায়গাটায় আমরা দেখছি যে একটা প্রাচীন অনুবর্তন আর একটা হচ্ছে সক্রিয় অনুবর্তন। প্রাচীন অনুবর্তনে যে প্রবক্তা তিনি হচ্ছেন আইভান প্যাভলভ, 1904 সালে রাশিয়ান যে আমরা মনস্তত্ত্ববিদকে পেয়েছি সেটা। আর একটা হচ্ছে যে সক্রিয় অনুবর্তন, BF স্কিনার, ইনি 1938 সালে আমেরিকান যে আমরা পেলাম মনস্তত্ত্ববিদকে, তার কথা বলছি, BF স্কিনারের কথা। তিনি যে পরীক্ষা করেছিলেন, সে পরীক্ষার প্রাণীটা কি ছিল? সেটা হচ্ছে একটা ক্ষুধার্ত কুকুর। প্যাভলভ ক্ষুধার্ত কুকুর নিয়ে পরীক্ষা করেছিলেন। আর সক্রিয় অনুবর্তনে স্কিনার করেছিলেন একটা ক্ষুধার্ত ইঁদুরকে নিয়ে। আর তার সংগঠনটা কি ছিল? অবশ্যই এস, এটা প্রথমটা ঘন্টার ধ্বনি, আর দ্বিতীয়টা হচ্ছে যে তার রেসপন্স কি ছিল। আর এখানে তাকে খাবার দেওয়া হয়েছিল। আর খাবার এটা একটা সজাগ কান ছিল, মানে সে কি শুনছে ঘন্টার ধ্বনিটা সেটার বিষয়। আর এটা হচ্ছে তাকে খাবারটা দেওয়া হয়েছিল S2। আর এটা হচ্ছে যে তার যে লালা নিঃসৃত হয়েছিল সেই ঘটনাটা R2। তো একটা টাইম আসলো যে যখন ওই ঘন্টা বাজানোর পরে সে সজাগ কান রেখেছিল এবং খাবারটা না দিলেও তার মধ্যে লালা নিঃসৃত হচ্ছে, এই ডাইরেক্ট ঘটনাটা ঘটছে ঘন্টা বাজানোর ফলে, সেটা একটা। আর এই স্কিনারের এটা কিন্তু ওইরকম কিছু বিষয় না, এই যেটা উদ্দীপক সেটা, আর রেসপন্স সেটা পরবর্তীতে ঘটছে সেটা করে। এই সক্রিয় অনুবর্তনটা হচ্ছে এই স্কিনারের সংগঠন এটা, আর প্যাভলভের সংগঠন এটা। আমাদের এই সংগঠনটা দিয়ে MCQ আসতে পারে যে এই সংগঠনটা কার কোনটা, সেটা আমরা কিন্তু ক্লিয়ার বুঝতে পারবো। আর উপাদান কি ছিল? দুটি উপাদান, আর একটা উপাদান ছিল স্কিনারের। এবার আমরা স্কিনারের ক্ষেত্রে দেখছি উনি শুধু প্রতিক্রিয়া এই বিষয়টা বলছেন, আর ইনি দুটি বলছেন, যেটা প্রতিক্রিয়া এবং উদ্দীপক দুটোর কথাই বলছেন, আর স্কিনার একটার কথা বলছেন। আর স্কিনারের বিষয় যে উদ্দীপক প্রধান, প্যাভলভের বিষয়টা হচ্ছে উদ্দীপক প্রধান, আর স্কিনারের বিষয়টা হচ্ছে প্রতিক্রিয়া প্রধান, যে রেসপন্সটাই বিষয়। তো এই আমাদের এই চার্টটা যদি কেউ মনে করো, নিশ্চয়ই এটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। তো যদি ক্লাসটা ভালো লাগে নিশ্চয়ই কিছু কমেন্ট করবে। পরবর্তীতে আমাদের আরেকটা পর্ব আছে, শিখন তত্ত্ব, কিন্তু অত ছোট সাবজেক্ট নয়, বিষয় টপিক নয়। তো আমরা আরেকটা ক্লাসে নিশ্চয়ই কোনোদিন দেখা হবে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, কিছু মন্তব্য থাকলে অবশ্যই করবে। আর পরবর্তীতে যে ক্লাসটা আমাদের হবে সেখানে বেশ কিছু MCQ আমরা আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।